সবাইকে আমার আজকের ক্লাসে স্বাগত জানাচ্ছি। গত ক্লাস আমি পৌরনীতি ও সুশাসন প্রথম পত্রের সরকার কাঠামো এই অধ্যায়ের সরকার কী ও সরকারের শ্রেণীবিভাগ কী সেটি তোমাদের পড়িয়েছিলাম। আজকে যে বিষয়গুলো পড়াবো চলো সেই বিষয়ের আউটলাইনগুলো আমরা একটু দেখে নিই। আজকে পড়াবো গণতন্ত্র কী, গণতন্ত্রের বৈশিষ্ট্য, গণতন্ত্রের প্রকারভেদ, গণতন্ত্রের গুণ, গণতন্ত্রের দোষ এবং গণতন্ত্রের সফলতার জন্য কী কী শর্ত রয়েছে সেগুলো। তো আমরা আলোচনা দীর্ঘায়িত না করে মূল আলোচনায় যাই। প্রথমেই আমরা গণতন্ত্র কী সেই বিষয়টা একটু দেখে নিই। গণতন্ত্র কি আমরা ওটা একটু শাব্দিক অর্থে দেখে নিই। গণতন্ত্রের ইংরেজি পরিশব্দ ডেমোক্রেসি, এবং ডেমোক্রেসি দুটি গ্রিক শব্দ ডেমোস এবং ক্রেটাস বা ক্রেশিয়া থেকে এসেছে। ডেমোস অর্থ জনগণ এবং ক্রেটাস অর্থ শাসন, অর্থাৎ শাব্দিক অর্থেই জনগণের শাসনকে কি বলা হচ্ছে, গণতন্ত্র বা ডেমোক্রেসি বলা হচ্ছে। তবে আমরা চলো দুই একজন পণ্ডিতের কথা শুনিনি গণতন্ত্র সম্পর্কে ওনারা কি বলেছেন। যেমন সিএফ স্ট্রং একজন রাষ্ট্রবিজ্ঞানী, উনি বলেছেন যে জনগণের সম্মতির উপরে ভিত্তি করে যে সরকার ব্যবস্থা গড়ে ওঠে সেটাই মূলত গণতন্ত্র বা গণতান্ত্রিক সরকার ব্যবস্থা। আবার তোমরা আমেরিকার প্রেসিডেন্ট আব্রাহাম লিঙ্কনের সেই বিখ্যাত ডেমোক্রেসির সংজ্ঞাটা জানো। সেটা এরকম যে ডেমোক্রেসি ইজ এ গভর্নমেন্ট অফ দ্য পিপল, বাই দ্য পিপল, ফর দ্য পিপল। তার মানে গণতন্ত্র হলো এমন একটা সরকার ব্যবস্থা বা শাসন ব্যবস্থা যেখানে জনগণের সম্মতির উপর ভিত্তি করে কিছু সংখ্যক মানুষ সরকার কাঠামোতে অবস্থান করে। এর পরের বিষয়ে আমরা যাই, গণতন্ত্রের বৈশিষ্ট্য কী। বৈশিষ্ট্য খুবই গুরুত্বপূর্ণ, কারণ বৈশিষ্ট্য দ্বারা প্রত্যেকটা বিষয়কে আলাদা আলাদা করা সম্ভব হয়। তো চলো আমরা তাহলে গণতন্ত্রের কী কী বৈশিষ্ট্য রয়েছে সেই বিষয়গুলো একটু দেখার চেষ্টা করি। আমি পূর্বে এ সম্পর্কে হোয়াইট বোর্ডে একটু আলোকপাত করেছি বা লিখে রেখেছি। চলো সেই বিষয়টা আমরা আস্তে আস্তে আলোচনা করি। বৈশিষ্ট্য খুবই গুরুত্বপূর্ণ। প্রথমে এই বৈশিষ্ট্যতে বলছে যে জনগণের সম্মতি। আমি সংজ্ঞার মধ্যে কিন্তু সম্মতি শব্দটা উল্লেখ করেছি, তোমরা নিশ্চয়ই খেয়াল করে শুনেছ। এরপরে বহুদল ব্যবস্থা। গণতন্ত্রের মধ্যে অনেক দল ব্যবস্থা থাকে এবং দলগুলো মূলত গণতন্ত্রের প্রাণ হিসেবে আখ্যায়িত হয়। পরে আসে স্বাধীন বিচার ব্যবস্থা। এই স্বাধীন বিচার ব্যবস্থা গণতন্ত্রের একটা অন্যতম বৈশিষ্ট্য বটে। বিচার ব্যবস্থা মাধ্যমেই জনগণ তাদের অধিকার যদি হারিয়ে যায় সেক্ষেত্রে সেটা ফিরে পাওয়ার একটা চেষ্টা কিন্তু এই বিচার ব্যবস্থার মাধ্যমে হয়ে থাকে। নিয়মতান্ত্রিক ব্যবস্থা। গণতান্ত্রিক সরকার ব্যবস্থায় একটা দল বেশি দিন ক্ষমতায় থাকতে পারে না, একটা নিয়মের মধ্যে নির্দিষ্ট সময় পর্যন্ত থাকে। তারপর নিয়ম নির্বাচনের মাধ্যমে কিন্তু একটা দল কিন্তু ক্ষমতা থেকে সরে গিয়ে আর একটা দল আসে বা নির্বাচনের মাধ্যমে এটা একটা নিয়মতান্ত্রিক ব্যবস্থা চালু থাকে। এরপরে আসলে আইনের শাসন। আইনের শাসন কথাটা কি একটু তোমাদের আলাদা করে জানা দরকার। আইনের শাসন ব্যবস্থাটা এমন যে সবাই আইনের চোখে সমান। এই কথাটা মনে রাখলে আইনের শাসন বিষয়টা বোঝা খুবই সহজ, কারণ এখানে কারো ক্ষেত্রেই ভিন্ন ভিন্ন আইন নয়, সবাই আইনের চোখে সমান, এই বিষয়টা মনে রাখলেই হবে। সংবাদপত্রের স্বাধীনতা। গণতন্ত্রের জন্য সংবাদপত্র স্বাধীনভাবে বা মিডিয়া স্বাধীনভাবে কাজ করবে সেই বিষয়টা বিশেষ গুরুত্বপূর্ণ, কারণ সংবাদপত্র কিংবা মিডিয়ার স্বাধীন নিরপেক্ষ থাকলে সরকারের দোষ ত্রুটি তুলে ধরতে পারে, সরকারকে পরামর্শ দিতে পারে এবং সরকার ও জনগণের মধ্যে সেতু বন্ধনকারী হিসেবে কাজ করতে পারে, সেটাও কিন্তু এই বৈশিষ্ট্যের মধ্যে আসবে। এরপর একটা আছে তোমরা এরপরের পয়েন্টে খেয়াল করো যে ভোটাধিকার। প্রাপ্তবয়স্কদের ভোটাধিকার কিন্তু এই গণতান্ত্রিক সিস্টেমে রয়েছে, অর্থাৎ 18 বছর বয়স হলেই সেই ব্যক্তি কি করতে পারবে, এই সরকার কাঠামোতে এসে ভোট প্রদান করতে পারবে। পরে আসো দায়িত্বশীল সরকার। গণতান্ত্রিক সরকার ব্যবস্থা মূলত একটা দায়িত্বশীল সরকার ব্যবস্থা। কেন এটা বলছি, এটা মূলত এই কারণেই বলা হচ্ছে যে সরকার যদি দায়িত্বশীল আচরণ না করে জনগণের সাথে, তার মানে পরের ভোটে গিয়ে পরের ইলেকশনে গিয়ে এই সরকার বা এই দল কিন্তু পরাজিত হবে। এই জন্য সরকার বা দলগুলোকে দায়িত্বশীল আচরণ করতে হয়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে আমরা এতক্ষণ যেটা জানলাম সেটা কি, সেটা হলো এই গণতন্ত্রের ঠিক কী কী বৈশিষ্ট্য। আমরা এই বৈশিষ্ট্যের কারণে এই গণতন্ত্রকে অন্যান্য ব্যবস্থা থেকে আলাদা করতে পারবো। চলো তাহলে আমরা পরের স্টেপে যাই। পরের বিষয় কি আছে, পরের বিষয় আছে গণতন্ত্রের প্রকারভেদ। অর্থাৎ গণতন্ত্র ঠিক
আহ, কত ধরনের হয়ে থাকে সেই বিষয়টা কিন্তু আমরা এই প্রকারভেদের মধ্যে জানব। গণতন্ত্র মূলত আমরা এখানে দুটি ভাগে বিভক্ত করব। একটা হলো প্রত্যক্ষ আর একটা হলো পরোক্ষ। প্রত্যক্ষ, পরোক্ষ। প্রত্যক্ষ গণতন্ত্র কি? যখন জনগণ সরাসরি শাসন প্রক্রিয়ায় অংশগ্রহণ করে তখনই আমরা সেটাকে বলে থাকি প্রত্যক্ষ গণতন্ত্র। যেমন প্রাচীন গ্রিসে কিন্তু এই প্রত্যক্ষ গণতান্ত্রিক ব্যবস্থা চালু ছিল এবং সেখানে সরকারগুলো কি করতো? সরকারগুলো শাসন প্রক্রিয়ায় অংশগ্রহণ করতো। এরপরে আসো পরোক্ষ গণতন্ত্র। পরোক্ষ গণতন্ত্র কিন্তু আধুনিক সরকার অর্থাৎ আধুনিক গণতান্ত্রিক সরকার ব্যবস্থা মূলত পরোক্ষ গণতন্ত্র দিয়েই চলে, অর্থাৎ জনগণ এখানে শাসন প্রক্রিয়ায় পরোক্ষভাবে অংশগ্রহণ করে, সরাসরি অংশগ্রহণ করে না। পৃথিবীর অধিকাংশ দেশেই এমন দেখা যায়। তাহলে আমরা গণতন্ত্রের প্রকারভেদটাও শিখে ফেললাম। এ পর্যায়ে আমরা শিখব যে গণতন্ত্রের গুণ। ঠিক গণতন্ত্র কী কী গুণের অধিকারী হয়ে থাকে যার কারণে এই পৃথিবীতে গণতান্ত্রিক ব্যবস্থা এত বেশি জনপ্রিয়তা লাভ করেছে। গণতন্ত্রের সবচেয়ে বড় সুবিধা হলো যে রাষ্ট্র পরিচালনায় জনগণের সবার অংশগ্রহণ করে, রাষ্ট্র পরিচালনায় অংশগ্রহণ। এরপর এখানে কি আছে? আইনের শাসন আছে। আইনের শাসন। সংখ্যালঘুর স্বার্থ সংরক্ষণ, সংখ্যালঘুর স্বার্থ সংরক্ষণ এই গণতান্ত্রিক শাসন ব্যবস্থা করে। তারপরে স্বাধীন বিচার ব্যবস্থা থাকে, স্বাধীন বিচার ব্যবস্থা। মিডিয়ার একটা নিরপেক্ষতা কিংবা মিডিয়ার স্বাধীনতার কথাটাও এখানে বলা আছে। তো এরকম আরও অসংখ্য, আবার এরকম বলতে পারি যে শ্রেষ্ঠ সরকার ব্যবস্থা। কারণ এটা শ্রেষ্ঠ এই কারণেই বলা হচ্ছে কারণ অন্য কোনো সরকার ব্যবস্থায় জনগণের ওতপ্রোতভাবে জড়িত হওয়ার সুযোগ একদমই নেই। জনগণের মতামতকে গুরুত্ব দেওয়ার সুযোগ অন্যান্য সরকার ব্যবস্থায় খুব কম। একমাত্র গণতান্ত্রিক সরকার ব্যবস্থায় এই জিনিসটা চমৎকার। ঠিক এই কারণে গণতান্ত্রিক সরকার ব্যবস্থাকে আমরা কি বলছি? এই শ্রেষ্ঠ ব্যবস্থা বলছি। তারপরে অনেকগুলো কারণে আমরা কি বলছি? অনেকগুলো কারণে আমরা এই গণতান্ত্রিক সরকার ব্যবস্থাকে ভালো বলছি, যেগুলোকে আমরা বলছি গণতন্ত্রের গুণ। তাহলে আবার গণতন্ত্রের গুণ, গণতন্ত্রের যে বৈশিষ্ট্য সেগুলো থেকেও তোমরা কিন্তু গুণাগুণ নিয়ে কিন্তু প্রশ্নের উত্তর করতে পারো। এর পরের বিষয়টা চলো আমরা শিখি। পরে যে বিষয়টা আছে সেটা হলো যে গণতন্ত্রের দোষ। অর্থাৎ গণতন্ত্র যে আমরা এতক্ষণ ধরে ভালো বললাম, আসলে কি গণতন্ত্র সম্পূর্ণরূপে অর্থাৎ শতভাগ কি সঠিক বা ভালো ফলাফল বয়ে নিয়ে আসে কিনা? না, সেটা বলার সুযোগ একদমই কম। কারণ গণতন্ত্রেও কম বেশি প্রবলেম ক্রিয়েট করে আর কি। তো সেটা কি কি দোষ থাকতে পারে, আমরা সেই দোষের মধ্যে যাই। প্রথমত দ্রুত সিদ্ধান্ত নেওয়া একটু মুশকিল হয়, দ্রুত সিদ্ধান্ত গ্রহণে সমস্যা। অর্থাৎ এই গণতান্ত্রিক সরকার ব্যবস্থায় অনেক মানুষকে এঙ্গেজ করতে হয়, ফলশ্রুতিতে কি হয়? সিদ্ধান্ত গুরুত্বপূর্ণ সময় নিতে একটু দেরি হয়ে যায়। সেই বিষয়টা কিন্তু গণতান্ত্রিক সরকার ব্যবস্থার একটা দোষের মধ্যে পড়ে যায়। এরপরে আর কি যে দীর্ঘমেয়াদী পরিকল্পনা নেওয়ার ক্ষেত্রে একটা সমস্যা দেখা যায়। দীর্ঘমেয়াদী পরিকল্পনায় সমস্যা, সেটা কীরকম? সরকারগুলো সাধারণত 4 থেকে 5 বছরের জন্য ক্ষমতা আসে, কিন্তু একটা রাষ্ট্র তো দীর্ঘকালের। সেক্ষেত্রে বড় বড় পরিকল্পনা নেওয়ার ক্ষেত্রে গণতান্ত্রিক সরকারগুলোর একটু সমস্যার সৃষ্টি হয়। এরপরে আসে স্বজনপ্রীতি, স্বজনপ্রীতি ও দুর্নীতি। এই সমস্যাটা কিন্তু বর্তমান গণতান্ত্রিক রাষ্ট্রগুলোতে দেখা যায় খুব বেশি মাত্রায় হচ্ছে, এবং বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশগুলো কিন্তু এই কারণে গণতন্ত্র কিন্তু অনেকটা মুখ থুবড়ে পড়ার মতো অবস্থায় থেকে যায়। এরপর আসলে যে দল দল ব্যবস্থার কুফল। তোমরা নিশ্চয় জানো যে গণতান্ত্রিক ব্যবস্থা বলতে একটা দল ব্যবস্থা,
অর্থাৎ এখানে অনেকগুলো দল তাদের নীতি আদর্শ অনুশীলন করে, কিন্তু এই কাজটা করতে গিয়ে দলীয় স্বার্থর চেয়ে ব্যক্তিগত স্বার্থটাকে তারা বেশি গুরুত্ব দিয়ে থাকে। ঠিক এই কারণে দেখা যায় কি যে এই গণতন্ত্রের দোষগুলো আসলে চোখে পড়ে এবং গণতান্ত্রিক সরকারগুলো একটু ব্যর্থ হয়ে যায় বিভিন্ন দেশ। অবশ্যই এটার ক্ষেত্রে অর্থ এবং সামাজিক কাঠামো বা রাজনৈতিক স্ট্রাকচারটাও অনেকাংশেই দায়ী। তো প্রিয় শিক্ষার্থী, কিন্তু আমরা আজকাল বেশ কিছু টপিক শিখে ফেললাম। আমরা পরিশেষে যেটা শিখবো সেটা হলো যে গণতন্ত্রের সফলতার শর্ত কী। গণতন্ত্র যে এত জনপ্রিয় একটা সরকার ব্যবস্থা সারা পৃথিবীতে, বা এই ব্যবস্থাকে সফলতার দিকে নিয়ে যেতে হলে কী কী উপায় অবলম্বন করতে হবে সেই বিষয়টা আমরা একটু দেখে নেব। প্রিয় শিক্ষার্থী, কিন্তু তোমরা দেখো যে আমি আমার হোয়াইট বোর্ডের ঠিক ডান অংশে কিছু গুরুত্বপূর্ণ পয়েন্টস আলোকপাত করেছি, সেটাই মূলত গণতন্ত্রের সফলতার শর্ত। আমি একটু বলবো, সাথে আলোচনাও করব। তোমরা দেখো, প্রথমেই আমি লিখেছি যে ব্যাপক শিক্ষা, অর্থাৎ গণতান্ত্রিক গণতান্ত্রিক পদ্ধতিতে বা সরকার ব্যবস্থায় সফল হতে গেলে জনগণকে শিক্ষিত হতে হবে, সাথে সাথে সরকার ব্যবস্থায় বা কাঠামোতে যারা থাকবে তাদেরকেও এই শিক্ষা কাঠামোর মধ্যে আসতে হবে। অর্থনৈতিক সাম্য, অর্থনৈতিক সাম্য ছাড়া আসলে গণতন্ত্র চলে না। এই বিষয়টা কিন্তু রাষ্ট্রবিজ্ঞানী বা যারা এই বিষয় নিয়ে কাজ করেন তাদের ভাষ্য। অর্থাৎ অর্থনৈতিকভাবে অবহেলিত অঞ্চল হলেও সেই অঞ্চলের মধ্যে আবার গণতান্ত্রিক কাঠামোটা খুব একটা কাজ করে না। এরপর আসে সহনশীলতা। এই সহনশীলতার কোনো বিকল্প নেই গণতান্ত্রিক ব্যবস্থাপনায়। আমরা যদি অন্য একটা দলকে সহ্য করতে না পারি, কোনো ব্যক্তির সমালোচনা সহ্য করতে না পারি, তাহলে গণতান্ত্রিক কাঠামো কিন্তু ব্যর্থ হবে। এই জন্য বলছে গণতন্ত্রের সফলতা হলে সহনশীলতার কোনো বিকল্প নেই। পরের পয়েন্ট আসলে ভ্রাতৃত্ববোধ। ভ্রাতৃত্ববোধ অর্থাৎ জনগণের মধ্যে একটা ভয় ভয় বা ভ্রাতৃত্ববোধের সম্পর্ক থাকলেই না গণতান্ত্রিক পদ্ধতি কিন্তু সফল হতে পারে। এরপরে আসা গণতান্ত্রিক ঐতিহ্য। গণতান্ত্রিক ঐতিহ্য ব্যাপারটা কি? গণতন্ত্র আসলে হঠাৎ করে সফল করার মতো কোনো বিষয় নাই। দীর্ঘদিন ধরে নানান সিস্টেমে একটা গণতান্ত্রিক প্রক্রিয়ার অনুশীলন করার মাধ্যমেই না আমরা সফল গণতান্ত্রিক ব্যবস্থা বা সরকার পাবো। সেই বিষয়টা মূলত গণতান্ত্রিক ঐতিহ্য। আইনের শাসন, যে কথা বলেছিলাম যে আইনের চোখে সবাই সমান, এই বিষয়টা কিন্তু গণতন্ত্রের একটা প্রাণও বলা যেতে পারে। সেটা কিন্তু গণতান্ত্রিক ব্যবস্থার সফলতার জন্য অপরিহার্য, সেটা এখানে বলা আছে। স্বাধীন বিচার বিভাগ, জনগণ যদি কোনোভাবেই সরকার কর্তৃক বঞ্চিত হয়, সমালোচনার শিকার হয় বা নিষ্পেষণের শিকার হয়, সেক্ষেত্রে এই বিচার বিভাগ কী করে? বিচার বিভাগ কিন্তু জনগণের সেই অধিকারটুকু ফিরিয়ে দেয়। সেটা কোন পদ্ধতিতে? এই গণতান্ত্রিক সরকার পদ্ধতিতে। এর পাশে সুষ্ঠু জনমত। সুষ্ঠু জনমত কিন্তু এই গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্য দিয়েই সবচেয়ে ভালোভাবে প্রতিষ্ঠা করা সম্ভব, এবং সেই জন্যে এই সুষ্ঠু জনমতটা গণতন্ত্রের প্রাণ, গণতন্ত্রের একটি গুরুত্বপূর্ণ অংশ বটে, এবং গণতন্ত্র ভালোভাবে আন্তর এটা প্রয়োজন। মৌলিক অধিকার, প্রত্যেকটা দেশের সংবিধানে কিন্তু মৌলিক অধিকারের কথা বলা আছে। সেই মৌলিক অধিকারগুলো জনগণকে অবশ্যই দিতে হবে, সেটা কিন্তু গণতন্ত্রের সফলতার জন্য একটা গুরুত্বপূর্ণ কথা। স্বাধীন প্রচার মাধ্যম, সারা পৃথিবীতে সরকার পরিচালনার ক্ষেত্রে কিংবা রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে এই স্বাধীন প্রচার মাধ্যমের কোনো বিকল্প নেই। সেটা ইলেকট্রনিক প্রিন্ট মিডিয়া বা অন্য যে কোনো মিডিয়াই হোক, সেটা কিন্তু সফলতার মধ্যেই পড়ে গণতন্ত্রে। বহুদল ব্যবস্থা, আমরা আগেই বলেছি যে রাজনৈতিক দল ব্যবস্থা মূলত গণতন্ত্রের প্রাণ, সেটা তো অবশ্যই একটা গুরুত্বপূর্ণ শর্ত হবেই। এরপর আসলে লিখিত সংবিধান। সংবিধান লিখিত হওয়াটাই সবচেয়ে বাঞ্ছনীয়। সেক্ষেত্রে মানে কোনোভাবেই অজুহাত দেওয়ার সুযোগ থাকে না। এর পাশে সংখ্যালঘুর সংরক্ষণ। সংখ্যালঘুর অধিকার সংরক্ষণ করার ক্ষেত্রে গণতান্ত্রিক সফলতা গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে থাকে। এই মূলত আজকের আলোচনা। নিশ্চয়ই পরবর্তী ক্লাসে তোমাদের সাথে দেখা হবে। কোনো প্রশ্ন থাকলে করো। সবাইকে ধন্যবাদ। থ্যাংক ইউ।